প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় বিকেলে। আয়নাঘরে বেঁচে থাকাই ছিল দুঃসহ, ভুক্তভোগীরা দিলেন ভয়াবহ নির্যাতনের বর্ণনা। এবং শিল্পকলাকে রঙ্গশালা বানিয়েছিলেন লাকি, অফিস করতেন গভীর রাত অবধি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বেলা ৩টায় শুরু হয়ে মতবিনিময় সভা চলবে রাত ৮টা পর্যন্ত। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। এর আগে গত ৮ আগস্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে ভার্চুয়ালি একথা বলেন তিনি। ধারাবাহিক মতবিনিময় সভার দ্বিতীয় দিনে তারেক রহমান বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোপন বন্দিশালা, ঘুটঘুটে অন্ধকার, রাত নাকি দিন, কিছুই বোঝার উপায় নেই। দূর থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসতো তখন কিছুটা স্বস্তি মিলত। শেখ হাসিনার আমলে গুমের হিমশীতল অভিজ্ঞতা পাওয়া কয়েকজনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছবিটা ধরে আমি সব জায়গায় যাই, বাবার হাতটা ধরে তো যেতে পারি না, শুধু এই ছবিটাই তোমার হাতে থাকে। এই শিশুটি তার বাবাকে কবে ফিরে পাবে কেউ বলতে পারে না। এরকম বহু পরিবারেই কান্নার যেন শেষ নেই। ও ফিল করে যে বাবা জিনিসটা কি, কাছে যায় জড়ে ধরতে পারে না, পাপা বলতে পারে না। তবে ফিরে আসা কেউ কেউ জানাচ্ছেন ভয়াবহ সেই সব দিনের কথা। ৯ বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন গত ১১ আগস্ট। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি, গুম করা হয়েছিল তাকে। কিছু সশস্ত্র ব্যক্তি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। একটা কক্ষ ৫ ফিট বাই ১০ ফিটের মতো হবে, এখানে বন্দী করে রাখে। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পায়ে হাঁটিয়ে এবং গাড়িতে করে বর্ডার ক্রস করে তারপরে আরো ৪-৫ ঘন্টা ড্রাইভ করে শিলংয়ের একটা জায়গা গলফ লিঙ্ক, যেখানে গলফ মাঠ আছে, ওখানে ছেড়ে দেয় এবং বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে কিছু প্রাতঃভ্রমণকারীর লোকজনকে অনুরোধ করে আমার অবস্থা জানাই, পুলিশকে খবর দিতে বলি, তারা এসে আমাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এরপর নানা আইনি জটিলতা পেরিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম করে দেয়। তবে এখনও তাকে তাড়া করে ফিরছে সেই সব ভয়ঙ্কর দিনের দুঃসহ স্মৃতি। আমার মনে হতো হয়তো আমার পরিবার পরিজন, আমার ছেলেমেয়েরা কোনোদিনই আমার কবর কোথায় জানতে পারবে না। সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত ঘরে ফিরলেও অনেকেই আর ফেরেননি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী তাদেরই একজন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন
ইলিয়াস আলী। হাসিনা সরকারের পতনের পর বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 2016 সালের 23 আগস্ট তাকে আটক করা হয়। আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। এর আগে 2016 সালের 9 আগস্ট নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে। তিনিও মুক্তি পান হাসিনার ক্ষমতাচ্যুতির পর। I gave up hope of seeing the faces of my loved one in this life. গুম হওয়ার 5 বছর পর আয়নাঘর থেকে ফিরে আসেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ আরও কয়েকজন। আমাকে একটা জায়গায় রাখলো ওখানে, ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, কোনো জানালা কিছু নাই। চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে, কখনো পিছনে হাত দিয়ে পরে, কখনো সামনে হাত দিয়ে চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। শেখ হাসিনার 15.5 বছরে গুমের শিকার হন 6 শতাধিক। তাদের বেশিরভাগই এখনো ফেরেননি। আজও অপেক্ষায় তাদের স্বজনেরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতের একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে। পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। লাকী চলে যাওয়ার পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলার কর্মকর্তারা। আদিত্য মামুনের রিপোর্ট। হাসিনা সরকারের 15.5 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি ছিলেন লিয়াকত আলী লাকী। দীর্ঘ এই সময়ে বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। একাডেমির নৃত্যশালা নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। সেখানে রোমান সাম্রাজ্যের ক্যালিগুলার চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে। লাকীর বিদায়ের পর পেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্য কাহন। প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো সেই নৈশকালীন অফিসে? বছরের পর বছর রাত 9টা থেকে অফিস শুরু, রাত 2টা পর্যন্ত অফিস হয়। কেন রাতের পর রাত অফিস হবে? একটা জিনিস আমার সচক্ষে দেখা, যেটা বলি আপনাকে, আমাদের সুন্দরী সুন্দরী সহকর্মীরা মহাপরিচালকের মদের পাত্রে মদ ঢেলে দিতে আমরা দেখেছি। এবং নারী কেলেঙ্কারি উনার সাথে শুধু না, উনার অলিগার্ক যারা ছিলেন, সিন্ডিকেটের সদস্য যারা ছিলেন, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংস্কৃত ঘনিষ্ঠদের কাছে উপঢৌকন হিসেবে পাঠানো হতো নারীদেরকে। রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলেও শোভা বর্ধন করতে দেখা গেছে লাকী ও তার কথিত নারী সঙ্গীদের। যাদের কাছে মদ, টাকা এবং নারী পাঠাতেন তাদের মধ্যে ওবায়দুল কাদের, প্রয়াত এইচটি ইমাম। একবার চুক্তি নবায়নের জন্য উনি প্রয়াত সাজেদা চৌধুরীকে 37 লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছিলেন। এবং সেই পার্টিগুলোতে সেই সকল প্রভাবশালী লোককে আমন্ত্রণ জানানো হতো কোনো কারণ ছাড়া, এবং তাদের মনোরঞ্জনের জন্য যে নারীদের কথা আমরা উল্লেখ করলাম তারা সেখানে খুব সরবভাবে উপস্থিত থাকতেন। এমনকি লাকীর নিজেরও রয়েছে একাধিক অনৈতিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। শিল্পকলার এক নৃত্য ও কণ্ঠশিল্পীর বাসায় গানের শিক্ষক সেজে নিয়মিত যাতায়াত ছিল লাকীর। দারোয়ান জানি উনি গানের উস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হাতটা বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ। রুবেল পাশে রুমে থাকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার আসছে, এখন দরজা আটকালে চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। একদিন আমার সে বলছে যে আপনারা ওনাকে কিছু বলতে পারেন না, এলাকার লোকজন যদি একবার অ্যাটেম্প করছে। ঢোকার পরে যখন ওই হারমোনিয়াম সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। প্রয়োজন না থাকলেও পদ সৃষ্টি করে অনেক নারীকেই লাকী নিয়োগ দিয়েছিলেন যারা সারগামও জানতেন না। মদ নারীতে মশগুল লাকীর স্বেচ্ছাচারিতা ও উদাসীনতায় তার ব্যক্তিগত গাড়ি চালক সহ শিল্পকলা একাডেমিতে চাকরি করা 4 জনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন কালচারাল অফিসার এক গর্ভবতী নারীও। টাঙ্গাইলের কালচারাল অফিসার, তার নাম ছিল রেদোয়ানা।
ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। উনি আমাদের অফিসে লিখিত আবেদন করেছেন কর্তৃপক্ষ বরাবরে যে ওনার জীবন নাশের আশঙ্কা আছে, ওনাকে যেন ঢাকায় নিয়ে আসা হয় অথবা অন্য কোনো জেলায় যেন বদলি করে দেওয়া হয়। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উনি সাক্ষাতের সুযোগ পেতেন, তখন মহাপরিচালক 2-3 মিনিট ওনার কথা শুনে বলতো কি, তুমি আগামী সপ্তাহে আবার এসো। আগামী সপ্তাহে আবার উনি আসতেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহে এসেছে। ক্লিনিকে ছিলেন, ক্লিনিকে ঢুকে ওনার রুমে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারপরে আর কিছু হয়নি, এগুলো ধামাচাপা পড়ে গেছে। গেল 12 আগস্ট পদত্যাগের পর একে একে বেরিয়ে আসছে লিয়াকত আলী লাকীর কুকীর্তির কাহন কথা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। পয়েন্ট টেবিলের শীর্ষে ইন্টার মিলান আটলান্টাকে বিধ্বস্ত করল বড় ব্যবধানে। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। কিশোর গ্যাং আতঙ্কে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের বাসিন্দারা। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার রাতে একই পরিবারের 3 সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানে অস্ত্র হাতে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন মহড়া প্রায় নিত্যদিনের। শুক্রবার রাতেও গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে একই পরিবারের 3 সদস্যকে। ওর সাথে 4-5 জন ছিল, বলছে মার ওরে। আমি তখন 2 জনকে ফিরাতে খুব চেষ্টা করেছি। 2 জনই ওই ওরে মার দিছে, ওরেও মার দিছে। এর মধ্যে সেকেন্ডের মধ্যে ওরা চাম নিয়ে একদম কোপা শুরু করলো। এই কিশোর গ্যাং এইগুলো কেন থাকবে বাংলাদেশে? এটা মানে হয় না। আমার বক্তব্য আসলে এতটুকুই। আমি খুব বড় একটা নয়েজ শুনতে পাই। নয়েজটা হচ্ছে এরকম, পিচঢালা রাস্তায় কোনো স্টিলের অ্যাসেস দিয়ে কিছু ঘষলে আগে পরে ওটা যেরকম করে এরকম আওয়াজ, এবং মানুষজন একটা ছোটোছুটি ক্রাউড। আমি আগে গেলাম, আগে যাওয়ার পরে আমি দেখলাম একটা ছেলে ওনাকে কোপাচ্ছে। কিশোর গ্যাং আতঙ্ক থেকে মুক্তি চায় বাসিন্দারা। এই এলাকায় কিশোর গ্যাং উৎপাত বেড়ে গেছে এবং প্রতিনিয়ত রাস্তায় ছুরি চাপাড়া নিয়ে দৌড়াদৌড়ি করে, মানুষকে ভয়ভীতি দেখায়। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটাই চাইব, যাতে দেশ এই কিশোর গ্যাং থেকে আমাদের এই চাঁদ উদ্যান নির্মূল করে। রিক্সা দিয়ে গেলে কবে মোবাইল রেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা করে, ওইটা রেখা দেয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। এটা তো আমরা কিছু কেউ করতে পারি না। পুলিশ প্রশাসন যদি ঠিক মতন একটু আসে যায় তাহলে একটু সুবিধা হয়। বিষয়টি নিয়ে মোহাম্মদপুর থানায় গেলে দায়িত্বরত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গাজার জেনিনে হামলায় 20 ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান আরও 2 যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে উত্তরে জাবালিয়া এবং দক্ষিণে খান ইউনিসে অন্তত 12 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বাসিন্দাদের খাদ্য, পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, জেনিনে শুক্রবারের অভিযানে সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ও অন্য 2 যোদ্ধা নিহত হন। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা বলেছে, নিহতের মধ্যে এক প্রতিবন্ধী এবং বেশ কয়েকটি শিশু রয়েছে। এদিকে রোববার থেকে গাজায় একটি পোলিও টিকাদান কেন্দ্রে ইসরায়েলি হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আর এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় বিকেলে। আয়নাঘরে বেঁচে থাকাই ছিল দুঃসহ, ভুক্তভোগীরা দিলেন ভয়াবহ নির্যাতনের বর্ণনা। এবং শিল্পকলাকে রঙ্গশালা বানিয়েছিলেন লাকি, অফিস করতেন গভীর রাত অবধি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21
2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।